সুমনা এবং দেবদত্তা ছোটবেলার দুই বান্ধবী ছিল। একদিন তারা দুজনে এক জায়গায় বসে গল্প করতে শুরু করে। তারা দুজনে দুজনের সঙ্গে কথা বলতে এবং সবসময় নিজেদের জীবন কাহিনী ভাগ করে নিতে খুবই ভালোবাসে। আর তারা সেই ক্লাস 5 থেকে একে অপরের প্রিয় বান্ধবী ছিল। তুই আর বিজয়ের কথা বলিস না দেবদত্তা, একেবারে ভোলারাম। আমি যদি কোনো কাজ করতে বলি তাহলে সব কাজ উল্টোপাল্টা করে বসে থাকে, আর আমার শ্বশুর বাড়িতে আরো ঝামেলা বাড়িয়ে দেয়। জানিস আগের দিন কি হয়েছে? কেন রে, কি হয়েছে বল? আরে আমি আগের দিন বাজার থেকে 3 কিলো লাউ আর 5 কিলো পেঁপে আনতে বলেছিলাম। ও দেখি বাজার থেকে বাড়ি ফেরার সময় 5 কিলো লাউ আর 3 কিলো পেঁপে নিয়ে চলে এসেছে। মানে ও ভুলেই গেছে যে আমি ওকে কি কি নিতে বলেছি। আর তখন আমি অত লাউ নিয়ে কি করব? আমি ইচ্ছা করে ওকে বলেছি আজকে লাউয়ের সবজি তুমি রান্না করবে, আর আমার বর বেচারা আমার পাল্লায় পড়ে লাউয়ের তরকারি রান্না করেছিল। ওরে বাবা, তারপর জামাইবাবু লাউয়ের সবজি রান্না করতে পারলো আর তুই সেই রান্না খেতে পেরেছিস? আর বলিস না তো জামাইবাবুর কথা, এমন লাউয়ের তরকারি রান্না করেছে যেন মনে হচ্ছে এক কড়াই ঝোলের মধ্যে লাউগুলো সাঁতার কেটে ভেসে বেড়াচ্ছে, আর গামছা পরে সেই লাউ খুঁজতে নামতে হবে। আমি তো একটুও সেই তরকারি মুখে দিতেই পারিনি। সুমনার এই কথা শুনে দেবদত্তা জোরে জোরে হেসে ওঠে। আজ থেকে প্রায় 1 মাস আগে সুমনার বিয়ে হয় আর সে শ্বশুর বাড়িতে চলে যায়। ফলে দেবদত্তার মন ভীষণ পরিমাণে খারাপ থাকে, কারণ ছোট থেকেই সে সুমনার সঙ্গে একসঙ্গে খেলা করে বড় হয়েছে। তাই বিয়ের পর সুমনা শ্বশুর বাড়ি থেকে যখনই নিজের বাড়িতে আসে সে তার বান্ধবীর সঙ্গে গল্প করতে বসে। ঠিক আছে সুমনা, এবার আমি বাড়ি যাই। সেই সকাল থেকে তোর সঙ্গে বসে বসে গল্প করছি, তুই এবার তোর বাবা মায়ের সঙ্গে একটু সময় কাটা। আবার আমি সন্ধ্যাবেলা তোর সঙ্গে গল্প করতে আসবো, কেমন? আরে দাঁড়া দাঁড়া, এখন চলে যাস না। আমি তোর জন্য একটা গিফট নিয়ে এসেছি, কারণ আমি যখন এখানে আসছিলাম তখন আমি আমার বরকে তোর কথা বলেছি। ওই তো আমাকে বললো নিজের প্রিয় বান্ধবীর জন্য কিছু গিফট নিয়ে যেতে, তাই আমি তোর জন্য একটা গিফট এনেছি। এই নে, আশা করছি এটা তোর পছন্দ হবে। এই বলে সুমনা তার প্রিয় বান্ধবীর হাতে একটা সোনার কানের দুল ধরিয়ে দেয়। সেই কানের দুল সুমনা নিজের বিয়ের সময় উপহারে পেয়েছিল। আর এত সুন্দর সোনার দুল দেখে দেবদত্তা ভীষণ পরিমাণে খুশি হয়। ওয়াও সুমনা, তুই কি লাকি রে যে তুই এত ভালো বর পেয়েছিস। এবার কিন্তু আমার তোর উপর খুব হিংসা হচ্ছে, কারণ আমি যদি তোর মতো এত ভালো বর পেতাম তাহলে আমার জীবনও কিন্তু একেবারে বর্তে যেত। সত্যি এই দুলটা জাস্ট অসাধারণ লাগছে। আরে ঠিক আছে ঠিক আছে, আমাদের দিকে এত নজর দিস না। তুই যদি এরকম ভালো বর পেতে চাস তাহলে আমার দেওরকে বিয়ে করে নে। আমার দেওরের নাম সুজয়, আর ও একদম বিজয়ের কার্বন কপি, যেমন দাদা তেমনি ভাই। সুতরাং তুইও আমার মতো ভালো বর পেয়ে লাকি হয়ে যাবি। আর আমি আর তুই যেহেতু ছোটবেলার বান্ধবী, পরে আমরা এক বাড়িতে তুই যা হয়ে সংসার করতে পারবো, আমরা খুব মজাও করতে পারবো। আরে তুই চুপ কর, এবার আমার লজ্জা পাচ্ছে। আর তুই একদম এসব কথা মাথা থেকে বের করে দে, আমি চললাম। এই বলে দেবদত্তা নিজের বাড়িতে ফিরে যায়। আর এভাবেই দেখতে দেখতে 6 দিন কাটে এবং সুমনার শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার সময়ও চলে আসে। এর ফলে তার প্রিয় বান্ধবী সুমনার সঙ্গে দেখা করতে আসে। আর সেই সময় সুমনা আবার দেবদত্তাকে নিজের দেওরকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। আর দেবদত্তা এবার না করতে পারে না। সে তার প্রিয় বান্ধবীকে নিজের বিয়ের কথা এগোতে বলে। ঠিক আছে, তুই যখন এতবার করে বলছিস তাহলে তুই শ্বশুর বাড়িতে গিয়ে তোর দেওরের সঙ্গে আমার বিয়েটা ঠিক করে দে। আর সত্যিই তো এই প্রস্তাবটা তো ভীষণ ভালো, কারণ সারা জীবন আমি তোর সঙ্গে একই সংসারে থাকতে পারবো। এর চেয়ে ভালো কি আর কিছু হতে পারে? দেবদত্তার কথা শুনে সুমনা ভীষণ পরিমাণে খুশি হয়। আর সে একেবারে নিজের ব্যাগপত্র গুছিয়ে অটো করে শ্বশুরবাড়ির দিকে রওনা দেয়। আর শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছাতে না পৌঁছাতেই সে প্রথমেই নিজের শাশুড়ি মা কমলা দেবীকে তার বান্ধবীর সঙ্গে সুজয়ের বিয়ের কথা বলে। আর সত্যি সুজয় পাত্র হিসেবে খুবই ভালো ছেলে ছিল, তার কোনো বদ অভ্যাসও ছিল না। তাই কমলা দেবী তার পরিবারকে নিয়ে দেবদত্তার পরিবারের সঙ্গে দেখা করে। আর দেবদত্তা যেহেতু দেখতে খুবই সুন্দর ছিল, তাই প্রথম দেখাতেই সুজয় দেবদত্তাকে পছন্দ করে ফেলে। আর এভাবেই কিছুদিনের মধ্যেই ধুমধাম করে দেবদত্তার সঙ্গে সুজয়ের বিয়ে হয়। বিয়ের পর সত্যি সুমনা, তুই আমার জীবনটা একেবারে ভালো করে সাজিয়ে দিলি। তুই যে আমাকে এতটা ভালোবাসিস আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি। তোর জন্য আমি এত ভালো স্বামী পেয়েছি, এত ভালো একটা সংসার পেয়েছি, শাশুড়ি মা পেয়েছি, তোর মতো এত ভালো বড় জাপ পেয়েছি। আমি সত্যিই খুবই খুশি। এবার আমি খুবই হাসি মজা করব আর ফাজলামি ইয়ার্কি মারবো, ঠিক আছে? চুপ কর দেবদত্তা, আমি তোর বড় যা, আর তুই জানিস না বড় জায়ের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। আর ইয়ার্কি ফাজলামি এসব আবার কি কথা? আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। তুই এক্ষুনি বাথরুম থেকে জল নিয়ে আয় আর আমার পা পরিষ্কার করে দে।
সুমনার মুখে এমন কথা শুনে তার ছোট যা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ বিয়ে হবার পরের মুহূর্তেই সুমনা যে নিজের রং দেখাতে শুরু করবে সেটা দেবদত্তা ভাবতে পর্যন্ত পারেনি। তাই কষ্টে তার চোখে জল চলে আসে। তুই আমার সঙ্গে এরকম করে কথা বলতে পারলি? আমি তো ভাবতেই পারছি না যে তুই আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারিস। তুই তো আমার ছোটবেলার প্রিয় বান্ধবী। ঠিক আছে, তুই যখন বলছিস তোর পা ধুয়ে দিতে হবে তাহলে আমি তাই করব। এই বলে দেবদত্তা বাথরুম থেকে জল নিয়ে এসে তার বড় জায়ের পা ধুয়ে দিতে যাবে, সেই সময় সুমনা তাকে আটকে নেয় আর সে ভীষণ পরিমাণে হাসতে শুরু করে, কারণ এতক্ষণ ধরে সুমনা তার ছোট জায়ের সঙ্গে মজা করছিল। থাক থাক আমার ছোট যা, তোমাকে আর আমার পা ধুয়ে দিতে হবে না। আমি তো দেখছি তুই মজা একদমই বুঝতেই পারিস না। ভালো করে তোর কান মুলে গাল টিপে দিতে হয়, বদমাইশ মেয়ে। এভাবেই দুই বান্ধবী ভীষণ পরিমাণে হাসাহাসি করতে থাকে আর একে অপরকে দুষ্টুমি করে মারার জন্য সারা বাড়িতে দৌড়ে বেড়ায়। তারা হাতে বালিশ নিয়ে নিজেদের মধ্যে খুনসুটিও করে। এভাবেই দুই বান্ধবী মিলেমিশে খুবই আনন্দ করে মজা করে সংসার করে। কিন্তু তখনও তারা দুজন বুঝতে পারে না যে তাদের জীবনে এখনো অনেক বড় বিপদ আসা বাকি আছে, আর সেই বিপদ হলো তাদের বদমাইশ বিবাহিত ননদ নন্দিনী। একদিন তারা দুই যা গল্প করতে করতে রান্না করছে, এমন সময় তাদের ননদ নন্দিনী কাঁদতে কাঁদতে ব্যাগ নিয়ে এসে বাপের বাড়িতে হাজির হয়। কি হলো নন্দিনী, তুই এরকম কাঁদতে কাঁদতে বাপের বাড়িতে চলে এসেছিস কেন? কিছু হয়েছে নাকি? আর জামাই কোথায়? শ্বশুর বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? আমার তো কিছুই ভালো লাগছে না। মা, তোমার জামাই আর আমার সঙ্গে কোনোদিনও এখানে আসবে না। আর আমি পুরোপুরি ভাবে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে এসেছি, কারণ ওরা আমার উপর অনেক অত্যাচার করে। আমি কোনোদিনও আর শ্বশুর বাড়িতে ফিরে যাব না। আমি সবসময় তোমার সঙ্গে এখানেই থাকবো। এভাবেই নন্দিনী খুবই কান্নাকাটি করতে থাকে। আর সেদিন থেকেই নন্দিনী তার বাপের বাড়িতে থাকতে শুরু করে। আর নন্দিনী একেবারে তার দুই বৌদির বিপরীত ছিল, কারণ নন্দিনী মোটেই এরকম সংসার করতে করতে হাসি মজা ইয়ার্কি ফাজলামি পছন্দ করে না, কারণ সে ভীষণই গম্ভীর প্রকৃতির মেয়ে ছিল। আর সব থেকে বড় ব্যাপার হলো সে খুবই হিংসুটে এবং কূটনৈতিক ছিল। তাই নন্দিনী তার দুই বৌদির এরকম বন্ধুত্ব এবং ভালোবাসা সহ্য করতে পারে না। এই সুমনা, আমাদের ননদ কেমন রে? কারণ তুই তো আগে ওর সঙ্গে সংসার করেছিস, তুই ভালো করেই বুঝতে পারবি। আর আমাদের ননদ তো আমার বিয়েতে আসেনি, তাই আমি ঠিকঠাক বুঝতে পারছি না। কিন্তু আমার ওই মেয়েটাকে দেখে সুবিধার মনে হচ্ছে না, জানিস? হ্যাঁ রে, ঠিকই বলেছিস, আমাদের ননদ খুব একটা সুবিধার নয়। আর আমিও বেশি দিন সংসার করিনি, কারণ আমার বিয়ের পরপরই আমার ননদের বিয়ে হয়ে গেছে। ও সবসময় ওরকম মুখ গোমড়া করেই থাকে আর মায়ের কানের মধ্যে সবসময় কুমন্ত্রণা দেয়। কিন্তু তোর কি, তুই এসব বিষয় পাত্তা দিস না। এমনিতেই তুই এই কয়দিন এই বাড়িতে এসে ভালো ভালো খাবার রান্না করে সবার মন জয় করে নিয়েছিস, তাই তোর কোনো চাপ নেই। তোকে নিয়ে আমি খুব গর্বিত। আর আমি আমার দেওরের জন্য একদম ঠিকঠাক একজনকে পছন্দ করেছি। এই শুনে দেবদত্তা খুবই খুশি হয়। তাদের রান্না বান্না হয়ে গেলে তারা দুই বৌমা সকলকে খাবার পরিবেশন করে দেয়। আর সেই সময় হঠাৎ করে কমলা দেবী মুখে খাবার দিয়ে দেবদত্তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। ছোট বৌমা, আজকে তোমাকে আমি ডাল আর ভাত রান্না করতে বলেছিলাম, কিন্তু তুমি ডালে এত নুন দিয়েছো কেন? আমি একদম এই ডাল খেতে পারছি না, একেবারে নুনে পোড়া। তুমি নিজে একবার খেয়ে দেখেছো তুমি কি রান্না করেছো? এরকম দুই যা মিলে হাসি মজা ঠাট্টা করা মোটেই ভালো নয়। সংসারের দিকেও তো মন দিতে হবে। তোমাদের সবসময় ইয়ার্কি মারাটা কিন্তু মোটেই পছন্দ হচ্ছে না আমার। আর এই বলে কমলা দেবী কিছু না খেয়েই রাগ করে খাবার ফেলে রেখে নিজের ঘরে চলে যায়। আর অন্যদিকে যখন নন্দিনী খাবার খেতে আসে, তখন সেও তার দুই বৌদিকে ভীষণ পরিমাণে কথা শোনায় এবং খাবার না খেয়ে নিজের ঘরে চলে যায়। এই সুমনা, আমি তো তোকে তখন কত করে বললাম আমি একটু ঘরে যাচ্ছি, তুই ডালে নুন দিয়ে দিবি, কিন্তু তুই ডালে এত বেশি নুন দিয়েছিস কেন? তুই ইচ্ছা করে আমাকে খারাপ করার জন্য ডালে বেশি নুন দিয়েছিস, তাই তো? তুই বিশ্বাস কর দেবদত্তা, আমি কিচ্ছু করিনি। আমি কেন বেশি নুন দিতে যাব? আমি তো পরিমাণ মতোই নুন দিয়েছিলাম, কিন্তু এত নুন কি করে হয়ে গেল আমিও সেটা বুঝতে পারছি না। তুই আমার উপর সন্দেহ করিস না প্লিজ। দেবদত্তা কিছুতেই সুমনার কথা শুনতে চায় না। এর ফলে তাদের মধ্যে ভীষণ ঝামেলার সৃষ্টি হয়। আর এভাবেই কিছুদিন কাটে। কিন্তু এখন দুই প্রিয় বান্ধবীর মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকে। এর ফলে তাদের দুজনের মধ্যে বেশ অনেকটাই দূরত্বের সৃষ্টি হয়। সারা বাড়িতে আগের মতো তাদের হাসি মজা শুনতে পাওয়া যায় না। আর এখন তারা যে যার মতো কাজে ব্যস্ত থাকে। একদিন সুমনা যখন বাথরুমে বসে জামা কাপড় কাছে, সেই সময় এই দেবদত্তা, আমার একটা শাড়ি খুব নোংরা হয়েছে। তুই যখন জামা কাপড় কাচ্ছিস তখন আমার শাড়িটা একটু ধুয়ে দিবি? হ্যাঁ হ্যাঁ, তোর ময়লা শাড়ি আমি ধুয়ে দেবো। তুই শাড়িটা এখানে রেখে চলে যা, আমি ঠিক পরিষ্কার করে রাখবো। আমি তো আর তোর মতো নই যে আমি ডালের মধ্যে বেশি বেশি নুন দিয়ে দেবো।
এমন কথা শুনে সুমনার খুবই খারাপ লাগে, তাই সে শাড়িটা সেখানে রেখেই চলে যায়। আর দেবদত্তা সেটা ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে আসে। কিন্তু কিছুক্ষণ পর শাড়ি শুকিয়ে গেছে ভেবে সুমনা যখন ছাদে শাড়ি তুলতে যায়, তখন সে দেখে যে তার শাড়ি আরো নোংরা অবস্থায় ছাদের কোনায় পড়ে আছে। আর এই দেখে দেবদত্তার ভীষণ পরিমাণে রাগ হয়। সে তখনই সেই শাড়ি নিয়ে তার ছোট জায়ের সঙ্গে ঝগড়া করতে চলে যায়। দেখেছিস তুই কেমন বদমাইশ, তুই আমার এত ভালো শাড়িটাকে অপরিষ্কার করে ছাদে ফেলে রেখেছিস। তুই ভালোই বদলা নিতে শিখেছিস তাই না? এখন ভাবছি আমি কেন আমার দেওরের সঙ্গে তোর বিয়ে দিয়েছি। বদমাইশ মেয়ে একটা, তোর উপর আমার ভীষণ রাগ হচ্ছে। মনে হচ্ছে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। তুই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবি? আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো? তোর লজ্জা করছে না আমাকে অপমান করতে? আর তোর শাড়ির অবস্থা আমি এরকম করতে যাব কেন? আমি তো অনেক কষ্ট করে শাড়িটা পরিষ্কার করে ধুয়ে ছাদে মেলে দিয়েছিলাম। এভাবেই দুই যা ভীষণ পরিমাণে ঝগড়া করতে থাকে। আর সেই সময় কমলা দেবী সেখানে চলে আসে। আর কমলা দেবীর পেছন পেছন নন্দিনীও সেখানে আসে। তোমরা দুজনে এবার চুপ করো। ডালে নুন দেওয়া আর শাড়ি অপরিষ্কার থাকা নিয়ে তোমাদের মধ্যে যে ঝগড়া হচ্ছে সেটা পাড়াকে ইতিমধ্যেই তোমরা জানিয়ে দিয়েছো, কিন্তু একবারও জানার চেষ্টা করেছো এই কাজটা আসলে কে করেছে? আমি জানতাম তোমরা দুজনে প্রিয় বান্ধবী আর কোনোদিনও তোমাদের মধ্যে সমস্যা হবে না, কিন্তু তোমরা দুজন দুজনকে এতটা অবিশ্বাস করো যে একে অপরের সঙ্গে ঝামেলা করে সংসারে অশান্তি সৃষ্টি করছো। আমি সত্যিটা বলছি শোনো, তোমাদের দুজনের কোনো দোষ নেই। এই বদমাইশি কাজ করেছে আমার মেয়ে নন্দিনী। নন্দিনী তার মায়ের কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আসলে নন্দিনী ইচ্ছা করেই তার দুই বৌদির মধ্যে ঝগড়া সৃষ্টি করার জন্য এরকম জঘন্য কাজগুলো করে থাকে। বিশ্বাস করো মা, আমি কিছু করিনি। তুমি কেন আমাকে ভুল ভাবছো? আমি কেন এমন কাজ করতে যাব? তুই চুপ কর। তুই যেদিন ডালে নুন মিশিয়েছিলিস সেদিন আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু তুই যাতে শুধরে যাস আর নিজের ভুল বুঝতে পারিস তাই আমি তোকে সেদিন কিছু বলিনি, কিন্তু তুই আজকে আবার সেই একই কাজ করলি। তাই আমি তোকে আর ক্ষমা করতে পারবো না। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। আর আমি তোর শাশুড়ি মাকে ফোন করেছিলাম, তোর শাশুড়ি মা বলেছে তুই নাকি তোর জায়ের সঙ্গে ঝগড়া করে এখানে চলে এসেছিস। মায়ের মুখে এমন কথা শুনে নন্দিনী খুবই লজ্জা পেয়ে যায়। সে আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে না। তাই সেই মুহূর্তে সে মাথা নত করে ব্যাগপত্র গুছিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা দেয়। নন্দিনী বাড়ি থেকে চলে যাওয়ার পর দুই প্রিয় বান্ধবী একে অপরের কাছে ক্ষমা চায়। আর তারা দুজনে প্রতিজ্ঞা করে যে কোনোদিনও তারা একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি করবে না। তারা আবার আগের মতো হাসি ঠাট্টা করে প্রিয় বান্ধবীর মতো মিলেমিশে সংসার করতে শুরু করে। মধুমিতা দেবী তার দুই ছেলে এবং বড় বৌমা সঙ্গীতার সঙ্গে বাস করে। সঙ্গীতা গরিব পরিবারের মেয়ে হওয়ায় মধুমিতা দেবী তাকে কিছুতেই পছন্দ করত না। আর সেই সাথে মধুমিতা দেবীর বড় ছেলে শঙ্কর সঙ্গীতাকে নিজে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসে। সেই জন্য সঙ্গীতাকে সবসময় নিজের শাশুড়ি মায়ের কাছে অত্যাচারিত হতে হয়। সঙ্গীতা গ্রামের সরল সিধেসাদা মেয়ে হওয়ায় শাশুড়ি মায়ের সমস্ত অত্যাচার সে মুখ বুঝে সহ্য করে। অন্যদিকে মধুমিতা দেবীর ছোট ছেলে শুভঙ্কর প্রিয়াঙ্কা নামের এক মেয়েকে পছন্দ করে বসে। দেখো প্রিয়াঙ্কা, আমি খুব ভালো করেই জানি আমি তোমার আর আমার সম্পর্কের কথা আমার মাকে বললে আমার মা কোনোদিনও মেনে নেবে না। কেননা দাদা আমার পছন্দের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিল বলে মা আজ পর্যন্ত বৌদিকে মন থেকে মেনে নিতে পারেনি। তাই এখনো পর্যন্ত আমার মা বৌদির উপর অত্যাচার করে। 2 বছর হয়ে গেল, এখন আমার বৌদি শাশুড়ি মায়ের কাছ থেকে কোনো ভালোবাসা পেল না। তাহলে তুমি কি করতে চাইছো সেটা তো বলো। দাদা যেটা করেছে আমাকেও এখনো সেটাই করতে হবে। আমি মাকে কিছু না জানিয়ে তোমাকে বিয়ে করে নিয়ে যাব, কিন্তু আমার ভীষণ ভয় করছে। মা যেরকম সবসময় বৌদির উপর অত্যাচার করে, বিয়ের পর তো তোমার উপর অত্যাচার করতে শুরু করবে, তখন কি হবে বলো তো? এখন এসব নিয়ে ভাবতে হবে না, বিয়ের পর যা হবে দেখা যাবে। চলো আগে বিয়েটা তো করি। কয়েকদিনের মধ্যেই শুভঙ্কর প্রিয়াঙ্কাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যায়। সঙ্গীতা দরজার বাইরে তার ছোট দেওর এবং নতুন যাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। তাই সে তাড়াতাড়ি নতুন বউকে বরণ করার জন্য বরণডালা সাজিয়ে নিয়ে আসে। আর এটা দেখে মধুমিতা দেবী বলে, কি ব্যাপার, তুমি বরণডালা সাজিয়ে নিয়ে এসেছো কেন? কাকে বরণ করবে তুমি? কেন মা, আপনার নতুন বৌমাকে বরণ করব? আপনি দেখতে পাচ্ছেন না দরজার বাইরে শুভঙ্কর আর ওর নতুন বউ দাঁড়িয়ে আছে, তাই আমি ওদেরকে বরণ করব বলে বরণডালাটা নিয়ে এলাম। আমি সবই দেখতে পাচ্ছি, আমি অন্ধ নই। ওই মেয়েকে বরণ করা তো দূরের কথা, এই বাড়িতে ওই মেয়েকে কোনো জায়গা দেব না। আমি কখনোই আমার বাড়িতে ঢোকার অনুমতি দেব না। বাইরেই দাঁড়িয়ে থাকুক, আমার অমতে বিয়ে করলে এরকমই হবে। অন্যদিকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও প্রিয়াঙ্কা যখন দেখে তাদেরকে কেউ ভেতরে যেতে বলছে না, তখন প্রিয়াঙ্কা নিজেই শুভঙ্করকে বলে, শুভঙ্কর, মনে হচ্ছে আমাদেরকে কেউ ওয়েলকাম জানাবে না। আর তাছাড়া এটা তো এখন আমার শ্বশুর বাড়ি, মানে আমার নিজের বাড়ি। নিজের বাড়িতে ঢোকার জন্য কারোর পারমিশন লাগবে না, আমি একাই ঢুকে যেতে পারি। চলো আমরা ভেতরে যাই। এই বলে প্রিয়াঙ্কা শুভঙ্করের সঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করে।
আর এটা দেখে মধুমিতা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই মেয়ে, তুমি কোন সাহসে আমার বাড়ির মধ্যে প্রবেশ করলে? আমি কি তোমাকে আমার বাড়িতে ঢোকার অনুমতি দিয়েছি? বেরিয়ে যাও এখনই আমার বাড়ি থেকে। তোমার মতো বেয়াদব মেয়েকে আমি বাড়িতে জায়গা দেব না। আমি কোথাও যাব না মা, কারণ এটা এখন থেকে আমার বাড়ি। শুভঙ্কর আমাকে বিয়ে করেছে, তাই আমি এই বাড়ির ছোট বউ। তাই আমি আমার বাড়ি ছেড়ে, আমার অধিকার ছেড়ে কোথাও যাব না। প্রিয়াঙ্কার মুখে এরকম কথা শুনে মধুমিতা দেবীর খুবই রাগ হয়। শয়তান মেয়ে, তোমার তো দেখছি মুখে অনেক কথা। বাড়িতে ঢুকতে না ঢুকতেই তুমি অধিকার নিয়ে কথা বলা শুরু করেছো। তোমাকে কিভাবে বাড়ির বাইরে বের করতে হয় আমি খুব ভালো করেই জানি। ঘাড় ধাক্কা দিয়ে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এই বলে মধুমিতা দেবী প্রিয়াঙ্কার গালে একটা চড় মারতে যাবে, তখনই প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের হাতটা ধরে নেয়। না মা, একদমই নয়। আমি আপনার ছোট বৌমা প্রিয়াঙ্কা, আপনার বড় বৌমা নই যে আমি আপনার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করব। আমি শহরের মেয়ে, আজকালকার যুগের প্রতিবাদী মেয়ে। আমি বোকা মেয়ে নই। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানি। আজকে যে ভুলটা করছিলেন, দ্বিতীয়বার এরকম ভুল করবেন না। আমার গায়ে হাত তোলার আগে 10 বার চিন্তা করে নেবেন, কারণ আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন আর এখন আমরা যুবতী। তাই আপনার তুলনায় আমাদের গায়ের শক্তি কিন্তু অনেক বেশি। প্রিয়াঙ্কার মুখে এমন কথা শুনে মধুমিতা দেবী একেবারে চুপ করে যায়। সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। নতুন ছোট বৌমার এরকম ভয়ঙ্কর রূপ দেখে সে একেবারে থতমত খেয়ে যায়। সে মনে মনে বুঝতে পারে প্রিয়াঙ্কাকে অত সহজে দাবিয়ে রাখা সম্ভব নয়। বুঝেছি, এই মেয়ে একেবারে ধানি লঙ্কা। একে কিভাবে লাইনে আনতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। বাড়িতে আসতে না আসতেই আমাকে ধমক দিচ্ছে। আমিও দেখি এই বাড়িতে ও কিভাবে টিকতে পারে। মনে মনে এসব ভাবতে ভাবতে মধুমিতা দেবী সোজা রান্নাঘরে চলে যায়। আর সে রান্নাঘরের সমস্ত রেশনপত্র এবং আনাজ আলমারিতে ঢুকিয়ে তালা দিয়ে দেয়, যাতে বাড়ির কেউ রান্নাবান্না কিংবা খাওয়া দাওয়া করতে না পারে। আর সে আলমারির চাবি নিয়ে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর যখন সঙ্গীতা রান্নাঘরে ঢোকে, তখন সে দেখে রান্নাঘরের আনাজপত্র এবং সবজি কিছুই নেই। আর সে খুব ভালো মতোই আন্দাজ করতে পারে এটা তার শাশুড়ি মায়েরই কাজ। তখনই সেখানে প্রিয়াঙ্কা এসে বলে, দিদি, আজকে কি রান্না হবে? আমি তোমাকে হেল্প করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে। চলো আমরা দুজনে মিলে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আচ্ছা, কি রান্না হবে কিছু ঠিক করেছো, নাকি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করতে হবে? না রে ছোট, আজকে আমাদের সবাইকে না খেয়েই থাকতে হবে, কারণ আমাদের শাশুড়ি মা আলু, পেঁয়াজ, চাল ডাল সমস্ত কিছু আলমারির মধ্যে ঢুকিয়ে তালা দিয়েছে। তাই আমাদেরকে আজকে না খেয়েই থাকতে হবে রে। ও, এই ব্যাপার। তুমি চিন্তা করো না, আমি এখনই শাশুড়ি মায়ের কাছ থেকে চাবি নিয়ে আসছি। তুমি একটু ওয়েট করো। এই বলে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের ঘরে চলে যায়। প্রিয়াঙ্কাকে দেখে মধুমিতা দেবী অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। সে মনে মনে ভাবে প্রিয়াঙ্কার কোনো কথাতেই সে পাত্তা দেবে না। মা, আলমারির চাবিটা দিন। আমরা দুই বৌমা এখন একসঙ্গে রান্না করব। আর কি রান্না করতে হবে আপনি চাইলে বলে দিতে পারেন। আপনি যদি না বলেন তাতেও হবে। তাহলে আমি আজকে আমার পছন্দ মতো খাবার রান্না করব। আর হ্যাঁ, ফ্রিজের চাবিটাও দেবেন কিন্তু। ফ্রিজেও দেখলাম আপনি তালা দিয়েছেন। দিদি বলল ফ্রিজে মাছ মাংস আছে। যতই হোক, আমি তো এই বাড়ির নতুন বউ। আজকে আমার জন্য মাছ মাংস তো রান্না করতেই হবে, তাই না? ও, তুমি নতুন বউ? কিন্তু আজকে এই নতুন বৌমাকে তো না খেয়ে থাকতে হবে। শুধু তোমাকে না, তোমার সাথে সাথে বাড়ির সবাইকে আজকে না খেয়ে থাকতে হবে। চাবি আমি কিছুতেই দেব না। আমিও দেখি তুমি এবার কি করতে পারো। একটু আগেই তো গায়ের শক্তি দেখাচ্ছিলে খুব, তাই না? আপনি তাহলে চাবি দেবেন না, তাই তো? ঠিক আছে, চাবি ছাড়া কিভাবে আলমারি খুলতে হয় আমার ভালো মতোই জানা আছে। তবে হ্যাঁ, আপনার আলমারির কোনো ক্ষতি হলে আমি দায়ী নই। এমনিতেও তো দেখলাম আলমারিটা অনেক দিনের পুরানো হয়ে গেছে। যাই, আমি আমার কাজটা সেরে ফেলি। প্রিয়াঙ্কা কি করতে চলেছে মধুমিতা দেবী কোনো অনুমান করতে পারে না। প্রিয়াঙ্কার বেশি কথা না বলে তখনই বাড়ির বাইরে বেরিয়ে যায় আর বাইরে থেকে একটা বড় ভারী পাথর নিয়ে আসে। আর সেই পাথর দিয়ে আলমারির তালায় আঘাত করলে তালা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। প্রিয়াঙ্কাকে এমন কাণ্ড করতে দেখে তার বড় যা সঙ্গীতা প্রচন্ড পরিমাণে অবাক হয়। ওরে বাবা, এ তুই কি করছিস ছোট? তোর তো অনেক সাহস। আমার তো এসব দেখে খুবই ভয় করছে। শাশুড়ি মা এই বুঝি এসে আমাদেরকে মারধর করবে। তোকে দেখে আমি খুবই অবাক হচ্ছি। এই বাড়িতে এসে পর্যন্ত আমি তো শাশুড়ি মায়ের মুখে মুখে একটা কথা পর্যন্ত বলতে পারিনি। সেই জন্যই তো তোমাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। কিন্তু আমি মুখ বুঝে অত্যাচার সহ্য করতে পারবো না। চলো আমরা দুজনে মিলে রান্নাটা করে নিই। আমি এই বাড়ির নতুন বউ। আজকে আমি নিজের জন্য নিজেই বিভিন্ন রকমের আইটেম রান্না করব। এই বলে প্রিয়াঙ্কা এবং সঙ্গীতা বিভিন্ন রকমের খাবার রান্না করতে শুরু করে। রান্না করার পর প্রিয়াঙ্কা বলে,
চলো দিদি, আগে আমরা আমাদের শাশুড়ি মাকে খাবারটা দিয়ে দিই। আজকে রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি হবে, কারণ আমি খুব ভালো রান্না করতে পারি। আমি আমার শাশুড়ি মাকে আমার হাতে রান্না খাইয়ে মন জয় করে নেব। চলো যাই। অত সহজ নয় রে ছোট, তুই আলমারির তালা ভেঙে দিয়েছিস বলে মা তোর উপর প্রচন্ড রেগে আছে। কিছুতেই মা ঘরের দরজা খুলছে না। আমার মনে হচ্ছে মা এখন বাইরেও বেরোবে না। ঠিক আছে, তাহলে চলো, মায়ের খাবারটা আমি বরং মায়ের ঘরেই দিয়ে আসি। এই বলে প্রিয়াঙ্কা এবং সঙ্গীতা তাদের শাশুড়ি মায়ের খাবার নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে দরজা ঠুকতে থাকে, কিন্তু মধুমিতা দেবী কিছুতেই দরজা খুলতে চায় না। এর ফলে প্রিয়াঙ্কা প্রচন্ড বিরক্ত হয়ে জোরে জোরে দরজা ঠুকতে শুরু করে। দিদি, শাশুড়ি মা বোধহয় কিছু শুনতে পাচ্ছে না। আমার মনে হচ্ছে আমি আলমারির তালাটা যেভাবে ভেঙেছি সেভাবেই বোধহয় এখন শাশুড়ি মায়ের দরজাটাও ভাঙতে হবে। এই শুনে মধুমিতা দেবী ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেয়। এই মেয়ে, তুমি কি নিজেকে শক্তিমান মনে করো? কি সাংঘাতিক বেয়াদব মেয়ে! আমার বাড়িতে তুমি কি ভাঙাভাঙি করতে এসেছো? বাবা মা কিচ্ছু শেখায়নি তোমাকে? কিভাবে সংসার করতে হয় সেটা শেখায়নি? কি করতে এসেছো তোমরা এখন এখানে? চিন্তা করবেন না মা, আমি আপনার দরজা ভাঙবো না। আমি তো আপনাকে একটু ভয় দেখাচ্ছিলাম। এই নিন, আমরা আপনার জন্য খাবার এনেছি, খাবারগুলো খেয়ে নিন। আমি কোনো খাবার খাবো না। এখনই আমার চোখের সামনে থেকে খাবারগুলো নিয়ে যাও, না হলে কিন্তু আমি সমস্ত খাবার টান মেরে ছুঁড়ে ফেলে দেব। নিয়ে যাও বলছি। দেখুন মা, আমি কিন্তু আবারও বলছি, ভালোই ভালোই খাবারটা খেয়ে নিন। আপনি যদি এই খাবারটা এখন না খান তাহলে কিন্তু আজকে সারাদিন আপনি কোনো খাবার পাবেন না। আপনাকে না খেয়েই থাকতে হবে। ঠিক আছে, আমিও দেখি আমাকে কে খাবার খাওয়াতে পারি। মরে যাব, কিন্তু তোমার হাতের কোনো খাবার আমি খাবো না, এই আমি বলে দিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। চলো দিদি, আজকে মায়ের ভাগের খাবারগুলো আমরা দুজনই খেয়ে নেব। আমার তো এই চিকেন কষা, মটন কষা, ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো দেখেই লোভ লাগছে। চলো চলো, আমার আর তর্স হয়েছে না। এই বলে প্রিয়াঙ্কা খাবারগুলো নিয়ে সেখান থেকে চলে যায় আর মধুমিতা দেবী আবার দরজা বন্ধ করে বসে থাকে। কিন্তু মধুমিতা দেবীর প্রচন্ড পরিমাণে খিদে পায় আর সে কিছুতেই খিদে সহ্য করতে পারে না। তাই সে নিজের ঘরে রাখা বিস্কুটের কৌটো থেকে কয়েকটা বিস্কুট খেয়ে নেয়। এভাবেই শুধুমাত্র বিস্কুট খেয়ে সে 2 দিন কাটিয়ে দেয়। কিন্তু 2 দিন পর সে আর কিছুতেই খিদে সহ্য করতে না পেরে নিজে থেকেই খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে চলে যায়। আমি ছোট বৌমার হাতের কোনো খাবার খাবো না। বড় বৌমা, তুমি আমার জন্য গরম গরম রুটি বানিয়ে নিয়ে এসো। আমার প্রচন্ড খিদে পেয়েছে। গরম গরম রুটি আর আলুর তরকারি বানিয়ে নিয়ে এসো, যাও। এই শুনে সঙ্গীতা তাড়াতাড়ি করে শাশুড়ি মায়ের জন্য গরম গরম রুটি এবং আলুর তরকারি বানিয়ে নিয়ে চলে আসে। ছোট বৌমা আসার পর থেকে তোমার কিন্তু মতিগতি ভালো ঠেকছে না। তুমিও কি দিন দিন ছোট বৌমার মতো হয়ে যাচ্ছ? তুমি কি জানো না আমি রুটির সঙ্গে দেশি ঘি খেতে ভালোবাসি? দেশি ঘি কোথায়? নিয়ে এসো। দেশি ঘি ছাড়া আমি রুটি খেতে পারবো না। মা, আসলে দেশি ঘি শেষ হয়ে গেছে। আমি আজকেই বাজার থেকে আপনার জন্য দেশি ঘি কিনে নিয়ে আসবো। আসলে আমার না একটুও খেয়াল ছিল না। এই শুনে মধুমিতা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে সঙ্গীতার গায়ে হাত তুলতে যাবে তখনই সেখানে প্রিয়াঙ্কা চলে আসে আর প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ওঠে। মা, খবরদার না, আপনি আগে যা করেছেন করেছেন, কিন্তু আমার সামনে আর এই কাজগুলো করার চেষ্টা করবেন না। আপনি যদি দিদির গায়ে হাত তোলেন তাহলে আমি কিন্তু সাথে সাথে পুলিশকে ফোন করব। আচ্ছা, আপনি বরং দিদিকে মারুন, আমি একটা ভিডিও রেকর্ডিং করে নিই, তাহলে পুলিশকে দেখাতে সুবিধা হবে। আপনি কিভাবে বধূ নির্যাতন করেন সেটাও তো পুলিশকে প্রমাণ দেখাতে হবে, তাই না? এই শুনে মধুমিতা দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এই তো, আপনি খুব তাড়াতাড়ি বুঝে গেছেন। শুনুন মা, আমরা অন্য বাড়ি থেকে আপনার বাড়িতে বিয়ে করে এসেছি মানে এই নয় যে আমরা আমাদের জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছি। আপনি একবার আমাদেরকে মেয়ের মতো করে বুকে আগলে ধরুন, দেখবেন আমরাও আপনাকে মায়ের মতো ভালোবাসা দেব। আর আমার তো মাও নেই। আমি তো ভেবেছিলাম শ্বশুর বাড়িতে এসে একজন মায়ের মতো শাশুড়ি মা পাবো, কিন্তু এখন মনে হচ্ছে আমার কপালটা সত্যিই খুবই খারাপ। প্রিয়াঙ্কার কথা শুনে মধুমিতা দেবীর খুবই খারাপ লাগে আর সেই সাথে মধুমিতা দেবী এটাও বুঝতে পারে এখন সে কিছুতেই তার বৌমাদের উপর অত্যাচার করতে পারবে না। তাই সে মনে মনে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। ধীরে ধীরে মধুমিতা দেবী তার 2 বৌমাকে মন থেকে আপন করে নেয় আর নিজেদের শাশুড়ি মায়ের এরকম পরিবর্তন দেখে সঙ্গীতা ও প্রিয়াঙ্কা দুজনেই খুবই খুশি হয়। তারা তাদের শাশুড়ি মাকে অনেক ভালোবাসা দেয় এবং তার সেবা যত্ন করে। এভাবেই 2 বৌমা শাশুড়ি মাকে নিয়ে হাসি খুশি সংসার করতে থাকে।